নমস্কার। প্রতিদিন আমরা অনেক অনেক নতুন নতুন কবিতা পড়ছি। সেই সব কবিদের অনেক কবিও আমার কাছে নতুন বা প্রথম পঠিত হচ্ছেন। অনেক কবির কবিতা অল্প বিস্তর পড়েছি, খুব বেশি পরিমাণে তাদের সঙ্গে যে আমি পরিচিত ছিলাম এমন নয়। আর অধিকাংশ বা প্রায় সব কবির সঙ্গেই আমার কোনো ব্যক্তিগত আলাপ পরিচয় ইত্যাদি কিছুই নাই। অথচ তাঁদের কবিতাগুলি বিভিন্ন সূত্র মাধ্যমে, কখনো কোনো বই আমার কাছে এসে পৌঁছেছে, কবির বই, কখনো কোনো একটি সংকলনে, সেখানে অনেক কবির একত্রিত সমাবেশ আছে, সেই সংকলনটি আমার হাতে এসে পৌঁছেছে, কখনো বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে সেই সব কবিদের কবিতা আমার হাতে এসে পৌঁছাচ্ছে। এছাড়া এখন আরও অনেক ব্যবস্থা হয়েছে, ফেসবুকের মাধ্যমে বা অন্যান্য এই সমস্ত যে মাধ্যমগুলি রয়েছে, এসবের মাধ্যমেও অনেক অপরিচিত কবির কবিতা এসে পৌঁছায়। এছাড়া রয়েছে আমাদের বন্ধু স্বজন যারা, তাদের সহযোগিতার হাত, তাদের সহযোগিতার মাধ্যমেও আমরা আমার ব্যক্তিগতভাবে অপরিচিত অথবা ব্যক্তিগতভাবে যোগাযোগ নেই, যে বই আমি ব্যক্তিগতভাবে সংগ্রহ করতে পারিনি বা হয়তো পারবো না, তেমন অনেক কবিতাও আমার এই বন্ধু ভাই বন্ধুদের মাধ্যমে আমার কাছে এসে পৌঁছাচ্ছে এবং সেগুলো আমরা পড়তে পারছি। আজকে আবার বেশ কিছু কবিতা পাঠ করব। তাদের সম্পর্কেও যে কথাগুলি বলে এলাম সেই কথাগুলি প্রযোজ্য। আজকের প্রথম কবির নাম সোমদেব চট্টোপাধ্যায়। এর কবিতা আমি আগে কখনো পড়িনি। সোমদেব চট্টোপাধ্যায়, কবিতার নাম রোববার আজ শহরের মন ভালো নেই। প্রতি রোববার সে হেঁটে যেত এই শহরেই, প্রতি রোববার সে ছেয়ে যেত এই রাস্তায়। আজ রোববার এই শহরের চোখে ঘুম নেই। খবর বলছে আজ সন্ধ্যায় সে চেনা পথটিকে খোঁজা দেয়। এই সীমানায় হেঁটে যাচ্ছিল সেই সীমানায়। খবর বলছে ব্রিজ ভেঙে সে চাপা পড়েছে এই রাস্তায়। আজও রোববার এই শহরের মন ভালো নেই। আজ রোববার শেষ কারফিউ এই শহরেই। আশা করি সোমদেব চট্টোপাধ্যায় এখনও তার কবিতা লেখার মধ্যে রয়েছেন। তার বর্তমানকালের লেখালেখির অবস্থা কেমন সেটি জানতে পারলে খুশি হব। আমি ব্যক্তিগতভাবে এখন যে কবির কবিতা পড়ব সেই কবির নাম মনোনীতা চক্রবর্তী। কবিতাটির নাম পথের শেষ কোথায়। পাশ কাটিয়ে যেভাবে চলে যায় মেঘ, সেভাবেই পালক জন্ম ডানা মেলে উড়ে গেল বুকের উপর দিয়ে। হাওয়া নরম হলে ব্যবহৃত হয় বেনামি চিঠি, অথবা সংলাপ পড়ে থাকে শুধু বাসি গন্ধ। একদিন প্রতিদিন হয়, ঠিক যেমন প্রতিদিন হয় একদিন। তেমনই এক ভুল দাগ অসংখ্য দাগ এঁকেছিল। অসংখ্য দাগ থেকে একটা ল্যাদ খাওয়া দুপুর ঢুকে পড়ে হামাগুড়ি দিয়ে অন্দরমহলে। প্রয়োজন শেষে জ্বলে ওঠে বাতিস্তম্ভ, মম করে নতুন রঙের গন্ধ।
দেওয়াল থেকে ফিনকি দিয়ে বেরোয় মৃত্যুদণ্ড, গালিব আড়াল হলে খুলে যায় কাঙাল হাত ও পথ। এই কবিতায় মনোনীতা ল্যাদ খাওয়া বলে একটি শব্দ ব্যবহার করেছেন। শব্দটি নিশ্চয়ই এখানে ব্যবহার অনিবার্য প্রয়োজনীয়তা তিনি উপলব্ধি করেছেন বলেই ব্যবহার করেছেন। শব্দটি ইদানিংকার ছেলে মেয়েদের মুখে আমরা শুনে থাকি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এর আগে কোনো কবিতার মধ্যে, গল্পের মধ্যে শুনেছি, কিন্তু কবিতার মধ্যে এই শব্দটি ব্যবহার এর আগে আমার যা পঠিত বিদ্যা তার মধ্যে আমি শুনিনি, আজ প্রথম এখানে শুনলাম। এর পরের কবির নাম দীপঙ্কর গিরি, কবিতার নাম ঘর। এসো আজ ঘরের কথা বলি, সহজ বউ আর সাবলীল দুটি সন্তানের কথা, অথবা তাদের কথা থাক, বরং বৃদ্ধা মাকে নিয়ে দু চার কথা হোক। বাবার মৃত্যুর পর তাকে নিয়ে বলবার খুব প্রয়োজন, অথচ এইমাত্র মনে হলো মাকে নিয়ে বলা যায় না কিছুই। তথাপি সংক্ষেপে আজ ঘরের কথা বলি, শোনো মন দিয়ে। সে এক উলম্ব দেওয়াল, ঝুঁকে থাকা ছাদ, না কোনো মেঝে নেই তার। অভিনন্দন মুখোপাধ্যায়ের কবিতা অভিকর্ষিত চারণভূমির ডায়েরি। তোমার আভ্যন্তরীণ দ্বন্দ্বসমূহ ইতিউতি মাথা গলাচ্ছে হাফ বেকড সদন্তের সহায়তায়। রক্ত নয়, বিটোভেনের বেহালার খোঁজে কোনো কালে এক প্রকার নগ্ন সুর ধসিয়ে দিয়েছিল তার ধারালো প্রাচীরের ব্যবস্থাপনা। এখনও ধার্মিক কিছু লোক সেই সব কথা বলে টলে জাগিয়ে তোলার চেষ্টা করে মুমূর্ষু বন্দনাগীতি। বেহালায় ঢুকে পড়ে আহত চাঁদের স্মৃতিকথা। নশ্বর ঠেক ভেঙে যাওয়ার পর 4:45 জন ছায়া তাস পেটাতে বসে গানের স্কুল ফেরত সদন্তের মেখলায়। কবির নাম বিশ্বজিৎ আঁকুড়ে, কবিতার নাম দোহদ। অলিভিয়া একটা প্রস্তরখণ্ড জমে উঠতে কতটা গাঢ় সময় লাগে জানো? বারবেল কতটা মোচড়ানো হলে হারিয়ে ফেলে নিজেরই সম্মুখ পশ্চাৎ। কিছু তো একটা আছে ভেবেই ভেঙে ভেঙে দেখি তোমারই এক ধ্বনি প্রটনকণা। সোফোক্লিস কেন এঁকেছিল জীবনের প্যারাডক্স, স্বজনের রক্তপাত? অক্ষরেখা বরাবর হাঁটলে স্মরণ শূন্য, এক গমনপথই শূন্য তার কাছে টানে। একবার দ্রাঘিমায় হেঁটে দেখো, উত্তাপ শীতলতায় ঝঞ্ঝাবায় পথ কতটা আকম্প হয়ে ওঠে।
রাজেশ্বরী সরঙ্গী পরজন্ম। দেখো প্রিয়, এই ঝড় উত্তরণের সামগান শ্যামাঙ্গী শস্যের করকুন্তলে ভরে দাও সকল আলো, উচ্চারণে ভরে দাও প্রকোষ্ঠ আধার। শরীর থেকে ভেসে আসে জলের মন্ত্র ক্ষমার আড়াল, বিদ্যুৎ ঘন এই মেঘ মোহনায় সমস্ত চুম্বন রাশি ঢেলে দাও আদিগন্তে। পরজন্মহীন এই আলোর জাহাজে। শুভদীপ সেন শর্মা, রজত সেন 10, এই নামে তার অনেকগুলি কবিতা আছে, এটি 10 নম্বর বলে আমার মনে হয়। রজত সেন 10। কবিতা লেখার খাতা জুড়ে তোমায় আড়াল করি, হে স্বপ্ন নির্জনে একাকিত্বে আকাশে উড়ে যাই। হে ক্লান্তি, আজ তোমাদের ডুবতে দেব না। এসো, কবিতার প্রতিটা লাইনে তোমাদের আড়াল করে রাখি। কবিতা লেখার পর খাতা ভর্তি গুঞ্জন কুড়িয়ে রাখি। রাজীব মৌলিক, প্রেমিক। একটি গাছের পাশে দাঁড়ালে যদি ছায়া না পড়ে, তবে সহজেই বুঝে যায় সে আর বৃক্ষ নয়, পুরোপুরি প্রেমিক হয়ে উঠেছে। প্রকৃত প্রেমিকের কোনো ছায়া থাকে না, সে যেখান দিয়ে হেঁটে যায় সেখানেই কেবল পড়ে থাকে দেহ। সুমিতপতি, কবিতার নাম পাঠক্রম। শরীরে শরীর মিলে গেলে রাত্রি রচনা করে কবিতার ঢেউ। ভালোবাসা হয়ে ওঠে শিম ফুলের মতো নীলাভ বেদন। আলগা একটা নির্ভার জীবনে যত আলোর রোশনাই তুচ্ছতার শেকড় উপড়ে নিয়ে আসে কাব্যের উদার আকাশ। মিলে যায় রাতের অন্ধকারে আকাশের যত কালো রং। রাতচরা পাখির চোখে লেগে থাকা চৌর্যবৃত্তির মহিমা সদ্য যুবকের বুক থেকে টেনে আনে অতল প্রেমের সংবাদ। রাতের দরজা জানালা নিয়ে ঢুকে পড়ে ভালোবাসার পাঠক্রম। শরীরের নিয়মেই জাগে শরীর, কাব্যে লিখে যায় কেউ কেউ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মৌসুমী পাড়া 1। এখানেও মনে হচ্ছে মৌসুমী পাড়া বলে কবি অনেকগুলি কবিতা লিখেছেন, তার 1 নম্বর কবিতাটি। কদম ফুল পোস্টারে। আমদিহা পাড়ার নাম বদলে এখন মৌসুমী পাড়া। আত্মপক্ষ সমর্থনে বিরোধিতা করার ইচ্ছে থাকলে এখনই বলো। একবার শ্রাবণের ঘোষণা হয়ে গেলে মেঘ গল্পের ভেতর বৃষ্টির দাবি জোরালো হয়ে উঠবে। গলি গলি কামরঙা স্লোগান ছড়িয়ে পড়লে ভিজে যাওয়া ভালোবাসাবাসি শুরু হবে। আমি বাঁশি বাজাবো, প্রতিশ্রুতি রক্ষার দায় তখন তোমার। অতনু রায়, বহমান ঐতিহ্য। কৈশোর থেকে যৌবনের দিকে ছুটে চলার সময় তোমাকেই ভালোবেসেছি। আড্ডা ভেঙে গেলে প্রেমিকার পাড়ার রাস্তায় 10 চক্কর, সঙ্গে নিয়েছি তোমাকেই। তোমার সাথে এতদিনের সহবাস
আজ ক্লান্ত হয়ে গেছে পুরনো দাম্পত্যের মতো। আমার বড় হওয়া থেকে বুড়ো হওয়ার অন্যতম সাক্ষী হয়েও আজ তুমি উপেক্ষিত। কতবার ভেবেছি বিক্রি করে দেবো, পারিনি। তুমি গ্যারেজের এক কোণে অভিমান মেখে আজও দাঁড়িয়ে আছো, আমার দাদুর ভাঙা সাইকেলের ঠিক পাশেই। বহমান ঐতিহ্য কবিতাটির মধ্যে অতনু তার একটি যানের কথাই লিখেছেন, সম্ভবত এটি সাইকেল হতে পারে। দাদুর সাইকেলের কথা বলেছেন, দাদুর ভাঙা সাইকেলের কথা। নিজের যানটি যে কি সেটি কবিতার মধ্যেও আমি খুব একটা পরিষ্কার ধরতে পারিনি। সাইকেলই হবে সম্ভবত, আর সাইকেল যদি না হয় তাহলে ওই ছোটোখাটো কোনো দু চাকার গাড়ি। সৌমাল্য গড়াই মহাপ্রস্থান। যেতে হয়, কোনো দাগ বোঝে না জলের পরিণয়। এভাবে আড়ালটুকু আড়ালেই রেখে সামান্য ভগ্নাংশটিকে সে কেমন নির্লিপ্ত সরলে প্রদক্ষিণরত। যেতে হয়, কোনো দাগ বোঝে না জলের পরিণয়। এভাবে আড়ালটুকু আড়ালেই রেখে সামান্য ভগ্নাংশটিকে সে কেমন নির্লিপ্ত সরলে প্রদক্ষিণরত। এমন প্রস্থান রেখো যেন শব্দ না হয় কখনো। সুখ ও আনন্দে তার মায়া চোখ মৃগনাভি হোক, শুধু সে খুঁজে না পাক কোনো দিন অশ্রুত হরিণ। অনির্বাণ করাঘাত পথ চলে গেলে যেন মহাপ্রস্থানের শেষে নিঃস্ব মুদ্রা হাতে বুদ্ধের সমগ্র দুঃখে সুজাতা স্থবির হয়ে আছে। তনুশ্রী কার্তিক। বুকে রাখো হাত, হাত রাখো বুকের ওপরে। দুঃখের বুকে রাখো হাত, জলপাই পল্লবে ছবিটি আঁকা হয়ে যাক। সুসেনিক ছায়া, সুসেনিক সমগ্র নীল। ওই ছবিটির কাছে মগ্ন দুটি হাত আগুন ভিক্ষা চায়। শৈলেন চৌনি। হলুদ রঙের শীত ও আমাদের গ্রাম। বিস্ফারিত জ্যোৎস্নার ঢেউ খেলে যায় আমাদের গ্রামে। বের হয়ে আসে চিতাকাঠ, দুর্বল পাপ। শুশ্রূষা ভেঙে ওত পেতে চেয়ে রয় অপ্রিয় শোক। প্রাচীন শিলার পাঁজরে তখন ফুটে ওঠে উলেন শ্রমের সম্ভাবনা। গন্তব্য ছেড়ে যাচ্ছে শীত, যেভাবে এসেছিল এই অনভ্যস্ত কাল। কুয়াশাবৃত রোদের ভেতর যেন ধীর লয়ে টানা হাপড়। ডিভোর্সি ঋতুর দিকে চেয়ে স্তিমিত হয় আগুনের বৃত্ত। সোয়েটারের মধ্যে লুকিয়ে রাখছি আগুনে পোড়ার দাগ, পতন চিহ্ন। আজকের শেষ কবি মেহবুব গায়েন। দোলনা বেয়ে কাঁচা রোদ। আজ ৪৪ পেরিয়ে রাধাকৃষ্ণের রং খেলছিলাম অঞ্জনের সঙ্গে।
হলুদ পলিথিন মোড়া আবির দুই গালে ছুঁয়ে দিল মেহবুব। আমি 8-এর অপুতে ফিরছিলাম। সকাল ম্যাজেন্টায় বন্ধুরা খেলছিল রং। এক উপন্যাস চোখ মেলে আমি আড়ালে ওদের ফেলা রং কুড়িয়ে আনন্দ মাখলাম। এক উপন্যাস চোখ মেলে আমি আড়ালে ওদের ফেলা রং কুড়িয়ে আনন্দ মাখলাম। যেন কৃষ্ণ হাত রাখল আমার হাতের চৌকোতে। তখনও বাঁশি মোহনায় শুনছিলাম আমার দোলনা বেয়ে কাঁচা রোদ প্যান্টের গলি দিয়ে ঢুকে যাচ্ছে চালাঘরে। আমি এখনো অপুতে ডুবে থাকি। কিছু কবিতা একের পর এক পাঠ করলাম। যাদের কবিতা পড়েছি তাদের কাউকে কাউকে কিছুটা পরিমাণে চিনি এবং অনেককেই চিনি না, চেনার দরকারও নেই। তবে অনেকের কবিতা আজ পড়লাম যাদের কবিতা আগে কোনো দিন আমি কখনো পড়িনি। আশা করি নিকট ভবিষ্যতে তাদের কবিতা আবার পড়বার সৌভাগ্য অর্জন করব। আজকের কবিতা পাঠ আপাতত এখানেই শেষ। নমস্কার।